পেজ 119, হেডিং ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ, নিচে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন। এই পৃষ্ঠায় ওপরের দিকে কিছু ছবির সাহায্যে শিক্ষার বিকাশকে দেখানো হয়েছে। তাতে কোথাও মানুষের মস্তিষ্কের ছবি, কোথাও একটি আপেলের ছবি, কোথাও একটি ছবিতে দেখা যাচ্ছে শারীর শিক্ষা চলছে, কোথাও অণুবীক্ষণ যন্ত্রের ছবি, কোথাও একটি গাছের ছবি ইত্যাদি দেওয়া রয়েছে। পরবর্তী পৃষ্ঠা 121, গ্রুপ ডি, ইউনিট 1, ওপরের হেডিং এনশিয়েন্ট, মেডিভেল অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। চ্যাপ্টার 1.1, হেডিং প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম অফ এনশিয়েন্ট পিরিয়ড। ডান দিকে কতগুলি কোটেশন দেওয়া রয়েছে সেগুলি ভুল, ডান দিকে কতগুলি কোট দেওয়া রয়েছে সেগুলি পড়ে শোনাচ্ছি। প্রথমটি, ইন এনশিয়েন্ট ইন্ডিয়া এডুকেশন ওয়াজ নট ফর লাইভলিহুড বাট ফর দ্য রিয়েলাইজেশন অফ দ্য ট্রুথ, বাই স্বামী বিবেকানন্দ। দ্বিতীয়, ইন এনশিয়েন্ট ইন্ডিয়া knowledge was free and open to all who sought it, a sacred endeavor for the soul's enlightenment, by Rabindranath Tagore. তৃতীয়, in ancient Indian education the teacher was not merely an instructor of knowledge but a guide to wisdom, by Sri Aurobindo. চতুর্থ, the ancient Indian educational system produced students who not only attained intellectual heights but also acquired wisdom, humility and high sense of responsibility, by Radha Krishnan Commission, bracket 1948 to 49, bracket closed. পঞ্চম, ancient India's system of education was sound and aimed at developing both moral and intellectual strength, by Mahatma Gandhi. অধ্যায়টির হেডিং বিষয় সংক্ষেপ। এখানে সংক্ষেপে এই অধ্যায়ের বিষয়বস্তুগুলি দেওয়া রয়েছে। 1. বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা। আর্য সভ্যতার যুগে প্রবর্তিত এবং আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 বছর থেকে খ্রিস্টপূর্ব 300 বছর পর্যন্ত প্রাচীন ভারতের বেদ নির্ভর শিক্ষা ব্যবস্থাকে বলা হয় বৈদিক শিক্ষা। শ্রবণ নির্ভর হওয়ায় বেদের অপর নাম শ্রুতি। 2. বৈদিক যুগের শিক্ষার উদ্দেশ্য: 1. আত্মোপলব্ধি, 2. চরিত্রের গঠন, 3. ব্যক্তিত্বের বিকাশ, 4. ইতিবাচক মনোভাবের বিকাশ, 5. ঐতিহ্যের সংরক্ষণ ও সঞ্চালন। তৃতীয়, বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য: 1. গুরুকুল, 2. উপনয়ন ও ব্রহ্মচর্যাশ্রম, 3. শিক্ষাকাল, 4. সংরক্ষিত শিক্ষা, 5. শিষ্যের দায়িত্ব, 6. পাঠক্রম, 7. পদ্ধতি, 8. গুরু শিষ্যের সম্পর্ক, 9. গুরু কেন্দ্রিকতা। 4. বৈদিক যুগের শিক্ষাদান পদ্ধতি: 1. উপক্রম, 2. শুশ্রূষা, 3. শ্রবণ, 4. গ্রহণ, 5. ধারণ, 6. আলোচনা, 7. অভিজ্ঞান, 8. তত্ত্বাভিনিবেশ। 5. ব্রাহ্মণ্য যুগের শিক্ষার বৈশিষ্ট্য: 1. শিক্ষার লক্ষ্য: ব্রাহ্মণ্য দর্শনভিত্তিক শিক্ষা, আত্মোপলব্ধির শিক্ষা, পরা ও অপরা বিদ্যা। 2. আনুষ্ঠানিক বিদ্যারম্ভ, 3. ব্রাহ্মণ্য শিক্ষার প্রতিষ্ঠান, গুরুকুল, 4. ব্রহ্মচর্য, 5. বাৎসরিক অধ্যয়নকাল, 6. দীর্ঘ সময়ব্যাপী শিক্ষা, 7. অবৈতনিক শিক্ষা, 8. বর্ণভেদে পাঠক্রম নির্ধারণ: ব্রাহ্মণদের পাঠক্রম, ক্ষত্রিয়দের পাঠক্রম, বৈশ্যদের পাঠক্রম, শূদ্রদের পাঠক্রম। 8. মন্ত্রোচ্চারণ ও ব্যাখ্যা নির্ভর শিক্ষা পদ্ধতি। 9.
ছাত্র শিক্ষক সম্পর্ক। 10 নিয়মানুবর্তিতা। 11 মূল্যায়ন পদ্ধতি। 12 আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্তি। 6 বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থাই ভারতের একমাত্র শিক্ষা ব্যবস্থা ছিল না। বৌদ্ধ জীবনাদর্শের ভিত্তিতে গড়ে ওঠা বৌদ্ধ শিক্ষা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার পাশাপাশি চলেছে। 7 বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য। 1 শিক্ষার লক্ষ্য। 2 আনুষ্ঠানিক শিক্ষারম্ভ। 3 পাঠ্যক্রম। ধর্মশিক্ষা ও ধর্মনিরপেক্ষ শিক্ষার সমন্বয়। 4 স্তরভিত্তিক শিক্ষা পদ্ধতি। 5 গুরু শিষ্যের সুসম্পর্ক। 6 শিক্ষায় সর্বজনীনতা। 7 বিহার জীবন ও শৃঙ্খলা। 8 স্ত্রী শিক্ষা। 9 শিক্ষা প্রতিষ্ঠান। 10 মূল্যায়ন পদ্ধতি। 8 বৌদ্ধ শিক্ষার সমালোচনা। 1 সংকীর্ণ মানসিকতা। 2 জনজীবন থেকে বিচ্ছিন্ন। 3 সামরিক শিক্ষার অভাব। 9 প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষা কেন্দ্র। বৈদিক ভারতের মৌলিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল গুরুকুল। প্রতিটি গুরুকুলের স্বতন্ত্র অস্তিত্ব থাকলেও সর্বোচ্চ জ্ঞান প্রচারের কেন্দ্র ছিল ব্রাহ্মণ সংঘ। বেদ ও ব্রাহ্মণের পরেই আরণ্যকের উদ্ভব হয়। ঋষিরা এই সময়ে জনবহুল স্থান থেকে দূরে তপোবনে জ্ঞানের সন্ধানে আসেন এবং আশ্রম গড়ে তোলেন। শিক্ষার্থীরাও ঋষি গুরুর কাছ থেকে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তপোবনে সমবেত হয় এবং আশ্রমবালক হিসেবে পরিচিতি লাভ করে। পেজ 122। এই আশ্রমই বৈদিক ভারতের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য হয়। পেজ 122-তে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থার উপরে একটি ছক দেওয়া রয়েছে, সেটি পড়ে শোনাচ্ছি। পেজ 123। নৈমিষারণ্যে কুলপতি সমকের আশ্রম এবং প্রয়াগে ঋষি ভরদ্বাজের আশ্রম যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল। প্রাচীন ভারতের আরেকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ছিল পরিষদ। দার্শনিক তত্ত্বের ব্যাখ্যা এবং সে সম্পর্কে নির্দেশ দেওয়ার জন্য পণ্ডিতদের সভাকেই পরিষদ বলা হতো। যেসব স্থানে ঘন ঘন পরিষদ বসত সেখানে ক্রমশ পণ্ডিতদের স্থায়ী উপনিবেশ গড়ে ওঠে। প্রখ্যাত গুরুদের কাছে পাঠলাভের জন্য ছাত্ররা আসতে থাকে। গুরু শিষ্যের এই মিলনক্ষেত্রই প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়। এই সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে উল্লেখযোগ্য হল 1 তক্ষশিলা, 2 নালন্দা, 3 বিক্রমশিলা প্রভৃতি। পেজ 122। এখানে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থার ওপরে একটি চার্ট দেওয়া রয়েছে, সেটি বর্ণনা দিচ্ছি। প্রথমে একটি গোলাকার বৃত্তীয় ক্ষেত্রে লেখা রয়েছে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা। নিচে লেখা এডুকেশন সিস্টেম অফ এনশিয়েন্ট পিরিয়ড। এই বৃত্তাকার ক্ষেত্রটি থেকে বা শিক্ষা ব্যবস্থাকে মূলত দুটি ভাগে ভাগ করে দেখানো হয়েছে। প্রথমটি বৈদিক শিক্ষা ব্যবস্থা এবং অন্যটি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। বৈদিক শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে পরবর্তী বিষয়টি হলো বৈশিষ্ট্য, এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার থেকে পরবর্তী বিষয়টিও হলো বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের বর্ণনায় দেখা যায় বৈদিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বৈশিষ্ট্য প্রথমটি, বৈদিক শিক্ষায় বেদকে অভ্রান্ত বলা হতো, সম্পূর্ণভাবে বেদ নির্ভর শিক্ষা। দ্বিতীয়, বৈদিক শিক্ষা সর্বজনীন ছিল না, কারণ শূদ্রদের শিক্ষার কোনো অধিকার ছিল না। 3 বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কেবল ব্রাহ্মণরাই শিক্ষাদানের অধিকারী ছিলেন। 4 গুরুর গৃহে থেকে শিক্ষা লাভ করতে হতো। 5
গুরু গৃহ ছিল গুরুর সম্পত্তি। 6 শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা, গুরুই উপাধি দিতেন। 7 বেদ বেদাঙ্গ ধর্ম অর্থ এবং মোক্ষ বিষয়ে পাঠ দান করা হতো। 8 নারী শিক্ষা বিস্তৃতি লাভ করেছিল। 9 গুরুর বিরোধিতা করার কোনো প্রশ্নই উঠত না। দ্বিতীয় বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি নিচে ছোট ছোট ব্লকের মধ্যে দেওয়া রয়েছে। বৈশিষ্ট্য 1 বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বেদ নির্ভর ছিল না। 2 বৌদ্ধ ধর্ম গ্রহণকারী সকলেরই শিক্ষার অধিকার ছিল। 3 যোগ্যতা অনুসারে যে কেউ আচার্য বা উপাধ্যায় পদে নিযুক্ত হতে পারতেন। 4 বৌদ্ধ ভিক্ষুরা সংসারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে সংঘে এসে শিক্ষা গ্রহণ করতেন। 5 বৌদ্ধ বিহারগুলি ছিল সংঘের সম্পত্তি। 6 বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় উপাধি দেওয়ার অধিকার ছিল সংঘের। 7 বৌদ্ধ শিক্ষার মাধ্যম ছিল পালি বা প্রাকৃত ভাষা। 7 বৌদ্ধ শিক্ষায় চিকিৎসাবিদ্যা গুরুত্ব পায়, স্ত্রী শিক্ষা সংকুচিত হয়। ভুল, এটি 8 নম্বর। বৌদ্ধ শিক্ষায় চিকিৎসাবিদ্যা গুরুত্ব পায়, স্ত্রী শিক্ষা সংকুচিত হয়। 9 উপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানানো যেত। এই দুটি শিক্ষা ব্যবস্থার মধ্যে কি কি সাদৃশ্য দেখা যায় তাও তুলে ধরা হয়েছে। প্রথমটি ধর্মভিত্তিক শিক্ষা, দ্বিতীয়টি বন্ধন মুক্তির শিক্ষা, তৃতীয় অবৈতনিক ও আবাসিক, চতুর্থ গুরু শিষ্যের সুসম্পর্ক, পঞ্চম আলোচনা ও বিতর্ক ছিল উল্লেখযোগ্য শিক্ষা পদ্ধতি, ষষ্ঠ সংযম ও ভিক্ষাবৃত্তি। পেজ 123 কন্টিনিউড। হেডিং বর্ণনাধর্মী প্রশ্ন, ডানদিকে মার্কস 10। প্রশ্ন 1 প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা গুরুকুল প্রথায় শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক এবং পাঠ দান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। হেডিং প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যসমূহ। আর্য সভ্যতার যুগে প্রবর্তিত এবং আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 বছর থেকে খ্রিস্টপূর্ব 300 বছর পর্যন্ত প্রাচীন ভারতের বেদ নির্ভর শিক্ষা ব্যবস্থাকে বলা হয় বৈদিক শিক্ষা। শ্রবণ নির্ভর হওয়ায় বেদের অপর নাম শ্রুতি। বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি হল: 1 গুরুকুল। বৈদিক শিক্ষার প্রতিষ্ঠান বলতে গুরুকুল বা গুরুর আশ্রমকে বোঝাতো। উপনয়নের পর শিক্ষার জন্য শিষ্যরা গুরুগৃহে সমবেত হতো। এক একজন গুরুকে কেন্দ্র করে গড়ে উঠত আবাসিক আশ্রমিক গৃহ বিদ্যালয়। এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে বলা হতো গুরুকুল শিক্ষা ব্যবস্থা। নিচে একটি ছকের সাহায্যে এই শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। এই শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি দেখানো হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে লেখা রয়েছে প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য সমূহ। বৈশিষ্ট্যগুলিকে বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের ভেতরে লিখে এর চারিপাশে সাজানো হয়েছে। প্রথমটি গুরুকুল, দ্বিতীয় উপনয়ন ও ব্রহ্মচর্যাশ্রম, তৃতীয় শিক্ষাকাল, চতুর্থ সংরক্ষিত শিক্ষা, পঞ্চম শিষ্যের দায়িত্ব, ষষ্ঠ পাঠক্রম, সপ্তম পদ্ধতি, অষ্টম গুরু শিষ্যের সম্পর্ক, নবম গুরু কেন্দ্রিকতা। মূল পাঠ কন্টিনিউড। দ্বিতীয় উপনয়ন ও ব্রহ্মচর্যাশ্রম। বৈদিক শিক্ষায় গুরুরা উপনয়ন নামক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শিষ্যকে ব্রহ্মচারী হিসেবে দ্বিতীয় জন্ম দিতেন। গুরুগৃহে থাকাকালে শিষ্যকে ব্রহ্মচর্য পালন করতে হতো। কয়েকটি শারীরিক ও আধ্যাত্মিক নিয়ম নিষ্ঠা সহকারে মেনে চলতে হতো এবং তার মধ্যে দিয়েই শিষ্যের শিক্ষালাভ ঘটত। 3 শিক্ষাকাল। উপনয়নের মাধ্যমে বৈদিক শিক্ষা শুরু হতো।
12 বছরের শিক্ষাক্রমটি শেষ হতো সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে। চতুর্থ, সংরক্ষিত শিক্ষা। বৈদিক যুগে কেবল ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের শিক্ষাধিকার ছিল, শূদ্রদের শিক্ষার অধিকার ছিল না। তাই বলা যায় বৈদিক শিক্ষা সর্বজনীন ছিল না। 5. শিষ্যের দায়িত্ব। গুরুগৃহে থাকাকালীন শিষ্যকে অনেকগুলি দায়িত্ব পালন করতে হতো, যেমন গুরুর সেবা করা, গুরুগৃহ পরিষ্কার করা, গোপালন করা, পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা, গুরুর পরিবারের জন্য ভিক্ষা করা, গুরুর নির্দেশ পালন করা ইত্যাদি। ষষ্ঠ, পাঠক্রম। বৈদিক শিক্ষায় গুরুরা শিষ্যকে বেদ পাঠ করার পাশাপাশি শিক্ষা, কল্প, ব্যাকরণ, জ্যোতিষ, ছন্দ, তর্ক প্রভৃতি বিষয়েও শিক্ষাদান করতেন। পরবর্তীকালে বৈদিক ব্রাহ্মণ্য সমাজে বর্ণাশ্রম চালু হওয়ায় শূদ্র ছাড়া 3টি উচ্চ বর্ণের জন্য বৃত্তি অনুযায়ী আলাদা আলাদা পাঠক্রমের ব্যবস্থা করা হয়। ব্রাহ্মণদের বেদ, বেদাঙ্গ, উপনিষদ, নক্ষত্রবিদ্যা, ব্রহ্মবিদ্যা, ইতিহাস, পুরাণ ইত্যাদি, ক্ষত্রিয়দের যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যা, নীতিশাস্ত্র, রাজনীতি, দণ্ডনীতি, আয়ুর্বেদ প্রভৃতি এবং বৈশ্যদের পশুপালন, কৃষিবিদ্যা, চিকিৎসাবিদ্যা, বাণিজ্য সংক্রান্ত প্রভৃতি বিষয়ে পাঠদান করা হতো। 7. পদ্ধতি। শ্রবণ, মনন এবং নিবিষ্টচিত্তে ধ্যান বৈদিক শিক্ষাদানের প্রধান পদ্ধতি হিসেবে বিবেচিত হতো। 8. গুরু শিষ্যের সম্পর্ক। গুরু শিষ্যের সম্পর্ক ছিল পিতাপুত্রের মতো। গুরু শিষ্যকে পুত্রের মতো স্নেহ করতেন, শাসন করতেন। শিষ্য গুরুকে পিতার মতো শ্রদ্ধা ও সমীহ করত। 9. গুরু কেন্দ্রিকতা। বৈদিক শিক্ষা ছিল গুরু কেন্দ্রিক। গুরুর কথাই ছিল শেষ কথা, কোনো প্রতিবাদের অবকাশ ছিল না। প্রশ্ন 2, ব্রাহ্মণ্য যুগের শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। হেডিং: ব্রাহ্মণ্য যুগের শিক্ষার বৈশিষ্ট্য সমূহ। ব্রাহ্মণ্য শিক্ষা ছিল বৈদিক শিক্ষার একটু উন্নত রূপ। এই শিক্ষার সঙ্গে জীবনের যোগ ছিল ঘনিষ্ঠ। ব্রাহ্মণ্য যুগের শিক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: 1. ধর্মভিত্তিক শিক্ষা। ব্রাহ্মণ্য শিক্ষা ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই শিক্ষা ব্যবস্থায় ধর্মের মাধ্যমে সামাজিক রীতিনীতি, ন্যায় অন্যায় প্রভৃতি বিষয় শিক্ষার্থীদের শেখানো হতো। 2. চরিত্র গঠন। ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষার্থীদের চরিত্র গঠনের ওপর বিশেষ জোর দেওয়া হতো। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, ন্যায়নীতি, সততা, ধৈর্য, কর্মদক্ষতা প্রভৃতি বিষয়কে গুরুত্ব দেওয়া হতো। পেজ 124। 3. ব্যক্তিত্বের বিকাশ। ব্রাহ্মণ্য যুগের শিক্ষায় শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশের দিকে বিশেষ নজর দেওয়া হতো। প্রতিটি শিক্ষার্থীকে সুব্যক্তিত্বের অধিকারী করে গড়ে তোলাই ছিল এই শিক্ষার প্রধান উদ্দেশ্য। 4. আত্মনিয়ন্ত্রণ। ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষার্থীদের গুরুগৃহে দীন দরিদ্রের জীবন কাটাতে হতো। বিভিন্ন ধরনের ভোগ্য দ্রব্য বর্জন করতে হতো। আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে গুরুর কাছে তারা প্রকৃত জীবনের অর্থ উপলব্ধি করত। 5. সূচনাকাল। ব্রাহ্মণ্য শিক্ষায় ব্রাহ্মণরা গুরুগৃহে শিক্ষা শুরু করত 8 বছর বয়সে, ক্ষত্রিয়রা 11 বছর বয়সে এবং বৈশ্যরা 12 বছর বয়সে। প্রত্যেকের ক্ষেত্রে উপনয়নের মাধ্যমে শিক্ষার সূচনা হতো। শূদ্রদের শিক্ষাধিকার ছিল না। 6. সামাজিক বিকাশ। শিক্ষা শেষে সমাজ জীবনে ফিরে শিক্ষার্থী যাতে গৃহ ও সমাজ জীবনের বিভিন্ন সমস্যার সঠিকভাবে সমাধান করতে পারে সেজন্য গুরুগৃহে সামাজিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। নিচে ব্রাহ্মণ্য যুগের শিক্ষার বৈশিষ্ট্যগুলি একটি সারণীর সাহায্যে তুলে ধরা হয়েছে। এই তালিকার হেডিং হল ব্রাহ্মণ্য যুগের শিক্ষার বৈশিষ্ট্য সমূহ। বৈশিষ্ট্যগুলি নিচে দেওয়া রয়েছে। 1. ধর্মভিত্তিক শিক্ষা। 2. চরিত্র গঠন। 3. ব্যক্তিত্বের বিকাশ। 4. আত্মনিয়ন্ত্রণ। 5. সূচনাকাল। 6. সামাজিক বিকাশ। 7. নৈতিক বিকাশ। 8. বিশ্লেষণ ক্ষমতার বিকাশ। 9. উদ্দেশ্য বা লক্ষ্য। 10. শিক্ষারম্ভ ও শিক্ষা শেষের অনুষ্ঠান। 11. পাঠক্রম। 12. শিখন মাধ্যম। 13. গুরু শিষ্যের সম্পর্ক। 14. শিক্ষণ পদ্ধতি। 15. শৃঙ্খলা পরায়ণতা। মূল পাঠ কন্টিনিউড।
বৈশিষ্ট্য 7। নৈতিক বিকাশ। ব্রাহ্মণ্য শিক্ষায় নৈতিকতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হতো। সততা, ন্যায়, ধৈর্য প্রভৃতি বৈশিষ্ট্যের প্রতি বিশেষ নজর দেওয়া হতো। 8। বিশ্লেষণ ক্ষমতার বিকাশ। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় আলোচনা, বিতর্ক প্রভৃতির মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণ ক্ষমতার বিকাশ ঘটানো হতো। 9। উদ্দেশ্য বা লক্ষ্য। আত্মোপলব্ধি এবং পুনর্জন্ম থেকে মুক্তিই ছিল ব্রাহ্মণ্য যুগের শিক্ষার মূল লক্ষ্য। 10। শিক্ষারম্ভ ও শিক্ষা শেষের অনুষ্ঠান। ব্রাহ্মণ্য যুগে শিক্ষা শুরু হতো উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আর শেষ হতো সমাবর্তনের মধ্য দিয়ে। 11। পাঠক্রম। ব্রাহ্মণ্য যুগে পরাবিদ্যা ও অপরাবিদ্যা উভয়ই ছিল পাঠক্রমের অন্তর্ভুক্ত। 12। শিখন মাধ্যম। বৈদিক শিক্ষা দানে প্রধান পদ্ধতি হিসেবে বিবেচিত হতো শ্রবণ, মনন ও নিদিধ্যাসন। দন্তের নয়রশ্মি, দয়রশ্মি, ধয়জফলা আকার, দন্তের স, দন্তের ন। 13। গুরু শিষ্যের সম্পর্ক। ব্রাহ্মণ্য যুগে গুরু শিষ্যের সম্পর্ক ছিল পিতা পুত্রের সম্পর্কের মতো। 14। শিক্ষণ পদ্ধতি। শিক্ষণ পদ্ধতি হিসেবে প্রধানত আবৃত্তি, তর্ক, আলোচনা ইত্যাদি ব্যবহৃত হতো। 15। শৃঙ্খলা পরায়ণতা। শিক্ষার আলোচিত আদর্শ ও পদ্ধতির পরিপ্রেক্ষিতে নিয়মানুবর্তিতার কোনো সমস্যাই ছিল না। ব্রহ্মচর্যের সাহায্যে অন্তর ও বাইরে জীবন বিধি আয়ত্ত করাই ছিল এই শিক্ষার লক্ষ্য। সুতরাং বৈদিক ব্রাহ্মণ্য যুগে শিক্ষা ও নিয়মানুবর্তিতা ছিল সমার্থক। কোয়েশ্চেন নাম্বার 3। প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষার যে বৈশিষ্ট্যগুলি আধুনিক শিক্ষায় গ্রহণযোগ্য সেগুলি আলোচনা করো। হেডিং: প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষার বৈশিষ্ট্য যা আধুনিক শিক্ষায় গ্রহণযোগ্য। প্রাচীন ভারতের শিক্ষায় এমন কতকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যা বর্তমানকালের শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গ্রহণযোগ্য। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: 1. লক্ষ্য। প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল শিক্ষার্থীর সচ্চরিত্র গঠন এবং ব্যক্তিত্বের যথাযথ বিকাশ সাধন। এই লক্ষ্যটি বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিশেষ তাৎপর্যপূর্ণ। 2. শৃঙ্খলা। প্রাচীন ভারতীয় শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই কঠোরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলতেন, যাকে আমরা আত্মশৃঙ্খলা বলে থাকি। বর্তমান মনোবিজ্ঞানীগণ এই আত্মশৃঙ্খলার উপর গুরুত্ব আরোপ করেন। 3. পটভূমি। নগর জীবনের কোলাহল থেকে মুক্ত উদার প্রকৃতির কোলে আশ্রম কেন্দ্রিক প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান বর্তমানে বিশেষ প্রয়োজন। 4. ছাত্র শিক্ষক সম্পর্ক। প্রাচীন শিক্ষা ব্যবস্থায় গুরু শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক বর্তমানে বিশেষভাবে প্রয়োজন। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্কের দূরত্ব ছাত্র বিক্ষোভের অন্যতম কারণ বলে প্রমাণিত হয়েছে। এর প্রতিরোধের অন্যতম উপায় হল ছাত্র ও শিক্ষকের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা। 5. আবাসিক শিক্ষা। প্রাচীন ভারতের শিক্ষা ছিল প্রধানত আবাসিক। তার ফলে শিক্ষার্থীরা আত্মনির্ভর, দায়িত্ববান, কর্তব্যপরায়ণ, সময়নিষ্ঠ এবং শ্রমের প্রতি মর্যাদাশীল হয়ে ওঠার সুযোগ পেত। বর্তমানে যার প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো প্রশ্ন ওঠে না। 6. শিক্ষকের স্বাধীনতা। প্রাচীন ভারতের শিক্ষার ক্ষেত্রে শিক্ষকরা পাঠ্যক্রম প্রণয়নে, শিক্ষা দানে এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ পরিচালনার ক্ষেত্রে স্বাধীনতা পেতেন। শিক্ষার উন্নয়নে এই ব্যবস্থা বর্তমানে বিশেষ জরুরি। 7. শিক্ষার সর্বজনীনতা। প্রাচীন বৌদ্ধ শিক্ষায় শিক্ষার দ্বারা সমাজের সব শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত ছিল। এই বৈশিষ্ট্যটি আধুনিক শিক্ষায় খুবই প্রয়োজন। পেজ 125। 8. ছাত্রের যোগ্যতা নির্ধারণ। প্রতিটি ভুল। প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে শুধু যোগ্য শিক্ষার্থীরাই উচ্চশিক্ষার সুযোগ সুবিধা ভোগ করত। মেধাই ছিল উচ্চশিক্ষার একমাত্র শর্ত। এই নীতি আজও সমানভাবে প্রযোজ্য। 9. আন্তর্জাতিক শিক্ষক বিনিময়। প্রাচীন ভারতে উচ্চশিক্ষার কেন্দ্রগুলিতে শিক্ষক বিনিময়ের ব্যবস্থা ছিল। শিক্ষার মান ও আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য বর্তমানে এটি বিশেষভাবে প্রয়োজন। 10. রাজনৈতিক প্রভাব। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায়
কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না। শিক্ষার মর্যাদা রক্ষার জন্য এটি অবশ্যই অনুকরণযোগ্য। প্রশ্ন 4, মহাকাব্যের যুগের শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার যে কোনো দুটি অনুষ্ঠান ও তার গুরুত্ব উল্লেখ করো। হেডিং: মহাকাব্যের যুগের শিক্ষার বৈশিষ্ট্য। মহাকাব্যের যুগের শিক্ষাকে আদি বৈদিক শিক্ষারই পরিপোষক বলা যায়। এই শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল: 1. লক্ষ্য। মহাকাব্যের যুগের শিক্ষার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মানসিক শক্তির বিকাশ, আত্মসক্রিয়তার অনুশীলন, জীবন বিকাশের ক্ষেত্রে শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষা এবং সুপ্ত প্রতিভার যথাযথ বিকাশে সাহায্য করা। 2. শিক্ষার অধিকার ও শিক্ষালয়। মহাকাব্যের যুগে বর্ণভেদ প্রথা প্রচলিত ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যরা শিক্ষার সুযোগ ভোগ করলেও শূদ্র সম্প্রদায়ের মানুষেরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতো। শিক্ষা দান মূলত গুরুগৃহে বা গুরুকুলে সম্পন্ন হতো। শিক্ষাদানের ক্ষেত্রে আশ্রমে বিভিন্ন ধরনের বিভাগ ছিল। এই বিভাগগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: 1. ব্রহ্মস্থান ব্র্যাকেটে পড়াশোনার স্থান ব্র্যাকেট ক্লোজড। 2. বিষ্ণু স্থান ব্র্যাকেটে রাজনীতির স্থান। 3. অগ্নিস্থান ব্র্যাকেটে পূজা পার্বণের স্থান ব্র্যাকেট ক্লোজড। 4. মহেন্দ্র স্থান ব্র্যাকেটে যুদ্ধ শিক্ষা দানের স্থান ব্র্যাকেট ক্লোজড। 5. সোম স্থান ব্র্যাকেটে উদ্ভিদ বিষয়ে আলোচনার স্থান ব্র্যাকেট ক্লোজড। 6. গরুড় স্থান ব্র্যাকেটে পরিবহনের স্থান গরুড় গ রয়রস্যু ডয়শিন্য র ইত্যাদি। মহাকাব্যের যুগের একটি উল্লেখযোগ্য শিক্ষাকেন্দ্র হল নৈমিষারণ্য স্থান। 3. পাঠক্রম। মহাকাব্যের যুগে বর্ণভেদ অনুযায়ী বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়ে শিক্ষাদান করা হতো। ব্রাহ্মণ সম্প্রদায়ের শিক্ষার্থীদের ধর্মশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, ইতিহাস, যুদ্ধবিদ্যা প্রভৃতি বিষয় এবং ক্ষত্রিয় সম্প্রদায়ের শিক্ষার্থীদের যুদ্ধবিদ্যা, ব্যূহ রচনা, রথ চালনা প্রভৃতি বিষয়ে পাঠদান করা হতো। এছাড়া শিক্ষার্থীদের কাব্য পাঠ, অঙ্কন, লিখন, শরীরচর্চা প্রভৃতি বিষয়েও শিক্ষাদান করা হতো। 4. শিক্ষণ পদ্ধতি। মহাকাব্যের যুগে শিক্ষার্থীদের পাঠদানের জন্য বক্তৃতা, আলোচনা, তর্ক বিতর্ক, প্রশ্নোত্তর প্রভৃতি পদ্ধতি অবলম্বন করা হতো। শিক্ষাদানের সময় শিক্ষার্থীদের সক্রিয়তার দিকে বিশেষ নজর দেওয়া হতো। 5. শিক্ষকের স্থান। মহাকাব্যের যুগে শিক্ষকদের স্থান ছিল খুবই সম্মানজনক। তাদের আধ্যাত্মিক জন্মদাতা হিসেবে স্বীকার করা হতো। শিক্ষকরা ছিলেন মহান ব্যক্তি, সচ্চরিত্রের অধিকারী, বুদ্ধিমান, পণ্ডিত, স্নেহপ্রবণ ও ধৈর্যশীল। তারা শিক্ষার্থীদের অত্যন্ত যত্ন সহকারে পাঠ দান করতেন। 6. বৃত্তি শিক্ষা। মহাকাব্যের যুগে বৃত্তি শিক্ষার প্রচলন ছিল। শিক্ষার্থীরা শিল্পকলা, চিকিৎসাবিদ্যা, ভাস্কর্য, কারিগরি প্রভৃতি বিষয়ে বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করত। 7. নারী শিক্ষা। মহাকাব্যের যুগে নারী শিক্ষার প্রচলন ছিল। বহু নারী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সেই যুগে খ্যাতি লাভ করেছিলেন। মহাভারতে ব্রহ্মচারিণীর কথা উল্লিখিত আছে। গার্গীও সে যুগে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। মহাকাব্যের যুগের শিক্ষা বৈদিক ও ব্রাহ্মণ্য শিক্ষার তুলনায় অনেক বেশি বিজ্ঞানসম্মত ও তৎকালীন সমাজের প্রেক্ষাপটে উন্নত ছিল। তবে বর্ণভেদ প্রথা বজায় থাকায় ওই শিক্ষা ব্যবস্থাকে গণতান্ত্রিক বলা যায় না। হেডিং: ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার অনুষ্ঠান। ব্রাহ্মণ্য শিক্ষায় দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল: 1. উপনয়ন এবং 2. সমাবর্তন। উপনয়নের গুরুত্ব। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষারম্ভের অনুষ্ঠানকে বলা হতো উপনয়ন। এর অর্থ হল শিক্ষার জন্য শিক্ষার্থীকে গুরুর কাছে নিয়ে যাওয়া। বর্ণভেদে উপনয়নের বয়স নির্দিষ্ট ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য শিক্ষার্থীদের উপনয়নের বয়স ছিল যথাক্রমে 8, 11 ও 12 বছর। শূদ্রদের শিক্ষার অধিকার না থাকায় উপনয়নের প্রশ্ন ছিল না। উপনয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ও নিয়মনিষ্ঠ পড়াশোনা শুরু হতো। প্রথম দিকে উপনয়ন আবশ্যিক না হলেও পরবর্তী সময়ে উপনয়ন আবশ্যিক হয়। উপনয়ন এমন একটি অনুষ্ঠান যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা
ব্রত, সংযম, বেদ, নিয়ম, দেবতা ও গুরুর সংস্পর্শে আসতেন। উপনয়নের পরে শিক্ষার্থী গুরুর কাছে শিষ্যত্বের জন্য আবেদন করতেন। গুরুও তাকে গ্রহণ করে প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে সমর্পণ করতেন। সমাবর্তনের গুরুত্ব। ব্রাহ্মণ্যকুলে যে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাক্রম শেষ হতো তাকে সমাবর্তন বলা হতো। সমাবর্তনে শিক্ষার্থীদের পারদর্শিতা অনুযায়ী শংসাপত্র দেওয়া হতো, যেমন বিদ্যা স্নাতক, ব্রত স্নাতক ও বিদ্যা ব্রত স্নাতক। এছাড়া সমাবর্তনের সময় গুরু শিষ্যকে আশীর্বাদ দিতেন। সত্য বলা, কর্তব্য পালন, বেদ অধ্যয়ন এবং দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ পরিশোধ করাই ছিল আশীর্বচনের মূল কথা। এই সময়ে গুরু শিষ্যকে বিনয়ী, কর্তব্যনিষ্ঠ, চরিত্রবান ও বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হওয়ার উপদেশ দিতেন।